ঊনবিংশ শতক বা ঊনবিংশ শতাব্দী নিয়ে এর আগে আমি কয়েকটি আলোচনা করেছিলাম। তার মধ্যে ঊনবিংশ শতাব্দীর যে নারী সাহিত্যিক তাদের নিয়ে একটি আলাদা পর্ব রয়েছে। যদি কেউ দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। আজকে ঊনবিংশ শতকের একটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করার রয়েছে। আমরা এতদিন ধরে কাব্য কবিতার আলোচনা করে যাচ্ছি বটে, কিন্তু এই জাতীয় কবিতার অর্থাৎ আধুনিক বাংলা গীতি কবিতা যেগুলিকে বলা হয় তার সূত্রপাত কোথায় হয়েছিল এই বিষয়ে কোনোদিনও আলোচনা করা হয়নি। আজকের পর্বে আমরা ঊনবিংশ শতাব্দীর বাংলা গীতিকাব্য সম্পর্কে দু এক কথা জেনে নেব। তার সঙ্গে সঙ্গে এই পর্বে থাকবে বিহারীলাল চক্রবর্তীর একটি কবিতার আলোচনা। আমার এই চ্যানেলে অর্থাৎ সাহিত্যের পথেতে এর পরবর্তীকালীন যে পর্বগুলি আসবে পরপর আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে বেশ আরো কতগুলি গীতি কবিতা নিয়ে আলোচনা করে দেওয়ার। আজকের পর্ব খুব বড় করতে আমি চাইছিলাম না, সেই জন্য ঊনবিংশ শতকের বাংলা গীতি কবিতার যে বৈশিষ্ট্য সেগুলি থাকবে এবং বিহারীলাল চক্রবর্তীর একটি বিখ্যাত কবিতা যার নাম প্রেমের প্রতি সেই বিষয়ক কিছু আলোচনা থাকবে। সেই জন্য এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমাদের বাংলাদেশ তথা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এবং বাঙালির যে ইতিহাস সেখানে এই ঊনবিংশ শতাব্দীর বেশ গুরুত্ব রয়েছে, কারণ আমরা প্রায় সকলেই জানি যে এটা একটি নবজাগরণের যুগ। এই নিয়েও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে আমি দিয়ে দেব। যাই হোক, এই যুগটি ছিল বেশ জটিল এবং বিক্ষিপ্ত। কেন না, এই সময় রাজা রামমোহন রায়, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, বিদ্যাসাগরের মতো মনীষীরা বাংলা গদ্যকে সঠিক অর্থে গড়ে তুলছিলেন। এই শতক প্রথমার্ধের গদ্যের যুগ। এর আগে অবধি আমরা অন্তত বাংলা সাহিত্যে যাই পাচ্ছি পুরোটাই কিন্তু পাচ্ছি কিসে না কাব্যের মাধ্যমে। গদ্যের কড়া হাতুড়ি এনে মানুষের বাস্তবতাকে যদি কোনো সময় জাগরিত করে দিতে পারে তবে এই নবজাগরণের যুগই পেরেছিল। সে কারণে এই গদ্যের মাধ্যমে সাধারণ মানুষের জগৎ এবং জীবনের এক অন্য মাত্রা বা দৃষ্টি জাগরিত হয়ে উঠেছিল, যাতে বাঙালিরা নিজেকে আবিষ্কার করতে উদ্যত হলেন এবং তার সঙ্গে যুক্ত হলো কি না পাশ্চাত্য সাহিত্য, যাতে চিরায়ত সাহিত্য থেকে মুক্তি লাভ করে বাঙালিরা রোম্যান্সকে উপলব্ধি করতে শুরু করলেন, যার ফলে আধুনিক গীতি কবিতার উদ্ভব হলো। এর আগে কি রোম্যান্স ছিল না? না, ছিল না। এর আগে অবধি যে ধরনের কাব্য আমাদের বাংলা সাহিত্যে ছিল সেখানে সরাসরি ভাবে রোম্যান্স যেটাকে বলে, প্রেমমূলক বিষয়, আবেগ, স্বতঃস্ফূর্ততা, এই বিষয়গুলিকে খুব একটা প্রাধান্য দেওয়া হতো না। যখনই গদ্যের যুগ আরম্ভ হলো স্বাভাবিকভাবেই পাশ্চাত্য সাহিত্যের যে দরজা সেটা আমাদের কাছে খুলে গেল। সেইটা খুলে যাওয়ার কারণেই কিন্তু আমরা জানতে পারলাম যে এরম জাতীয় কবিতাও লেখা সম্ভব, যেখানে আবেগের ভরপুর প্রকাশ করা যেতে পারে এবং যা মানুষকে খুব সহজেই আকর্ষণ করতে পারে। এই কারণেই ঊনবিংশ শতাব্দীতে গদ্য চর্চার সঙ্গে সঙ্গে নতুন এক ধরনের কাব্য জগৎ খুলে গেল বাঙালিদের সামনে, যাকে বলা হচ্ছে বাংলা গীতি কবিতার জগৎ। এই সময় মাইকেল এসে নব ধরনের কাব্য নাট্য জগতের সঙ্গে আমাদের চিনিয়ে দিলেন। প্রাচীনের নতুন প্রতিষ্ঠা করলে আধুনিক ভাবনায় সৃষ্টি হলো নতুন ধরনের কাব্য যুগ, গীতি কবিতার যুগ। গীতি কবিতা কাকে বলে এই প্রশ্ন করলে অনেকে অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন। যেমন বঙ্কিমচন্দ্র বিবিধ প্রবন্ধে গীতি কাব্য প্রসঙ্গে লিখছেন, অতএব গীতের যে উদ্দেশ্য, যে কাব্যের সেই উদ্দেশ্য, তাহাই গীতি কাব্য। বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটতা মাত্র যাহার উদ্দেশ্য, তাই গীতিকাব্য। রবীন্দ্রনাথ বলছেন, যাহাকে আমরা গীতিকাব্য বলিয়া থাকি অর্থাৎ যাহা একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের
বিকাশ। শশীভূষণ দাশগুপ্ত বলছেন, লিরিক কবিতার প্রধান ধর্ম মানুষের নিবিড় রসানুভূতিগুলিকে সে অতি ছোট আয়তনের ভিতরে প্রকাশ করে। এইভাবে গীতি কবিতার সংজ্ঞা নির্ধারণ করা হলেও আমরা মূলত যে বিষয়টা বুঝি গীতিকাব্যের ক্ষেত্রে তা হলো মূলত মানে কবির ইন্টেন্স পার্সোনাল ইমোশনই গীতি কবিতার প্রাণ। সবাই মোটামুটি এই কথাটাই বলছে। কবির ব্যক্তিগত অনুভূতি, কল্পনা ও সঙ্গীতের পাখায় ভর করে একটি নিটোল রসমূর্তি ধারণ করে সেই সঙ্গীতময় বাকমূর্তিকেই বলা হয় গীতি কবিতা। গীতি কবিতার লক্ষণগুলো কিরকম? সুতীব্র ব্যক্তিগত অনুভূতি থেকে গীতি কবিতার জন্ম হয়। গীতি কবিতার কবি ও পাঠক একত্রে অবস্থান করে, অর্থাৎ মেন্টাল একটা আদান প্রদান, ভীষণ আপন একটা বিষয় লক্ষ্য করা যায়। গীতি কবিতা কবির একান্ত ব্যক্তিগত কথা। যদিও গীতি কবিতায় কবির ব্যক্তিগত অনুভূতি উপলব্ধির প্রকাশ দেখা যায়, তবুও এতে থাকে এক শাশ্বত এবং সর্বজনীন আবেদন। গীতি কবিতার প্রকাশ হবে সাবলীল, ব্যঞ্জনাময় ও সংহত। গীতি কবিতা রূপগতভাবে সঙ্গীতের গঠনাত্মক ভঙ্গি বা ধ্বনি সুরের সামঞ্জস্যময় এবং চিত্রময় বা চিত্রকল্পময় প্রকাশের মিশ্র রূপ। গীতি কবিতা কি তখনই নতুন ভাবে এসেছিল? তা একেবারেই নয়। আমাদের প্রাচীন কাব্যে গীতি কবিতার এই রকম ভাবে কোনো নাম না থাকলেও তার বৈশিষ্ট্য আমরা পেয়েছি। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রেও আমরা কিন্তু গীতিকাব্যের লক্ষণের যে ধারণা তা খানিকটা পেয়ে থাকি, কিন্তু এগুলিকে আমরা গীতিকাব্য কেন বলি না? আধুনিক গীতিকাব্যের থেকে এর আলাদা হওয়ার কারণ হলো একটাই, যে মধ্যযুগের যে সমস্ত কবিতা রচিত হয়েছিল সেগুলি কিন্তু গোষ্ঠী কেন্দ্রিক বা ধর্মকেন্দ্রিক। গীতি কবিতায় কিন্তু ধর্মকেন্দ্রিকতা বা গোষ্ঠী কেন্দ্রিকতার কোনো মূল্য দেওয়া হয় না, কবির ব্যক্তিগত অনুভূতিকেই প্রাধান্য দেওয়া হয়। সেই জন্য সেই কাব্যগুলিকে আমরা গীতি কাব্য মানে এই আধুনিক গীতি কবিতা বলবো না। আধুনিক গীতি কবিতা ঊনবিংশ শতাব্দী থেকেই বাংলা সাহিত্যে প্রবেশ করছে। গীতি কবিতার আবার অনেকগুলি ভাগ রয়েছে। প্রেম বিষয়ক কবিতা, বিষাদমূলক কবিতা, বন্দনামূলক কবিতা, প্রকৃতিমূলক কবিতা, দেশপ্রেমমূলক কবিতা ইত্যাদি নানা রকমের। আমাদের মূলত ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে যেগুলি রয়েছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অনেকগুলি কবিতা দেওয়া রয়েছে। আমরা আস্তে আস্তে প্রত্যেকটি বিষয়কে ধরে আলোচনা কবিতাগুলি করতেই পারি। তবে আজকে একটি কবিতারই আলোচনা থাকবে, না হলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেই কারণেই আজকে থাকবে বিহারীলাল চক্রবর্তীর একটি মাত্র কবিতার আলোচনা। তার নাম হলো প্রেমের প্রতি। আমাদের যদি কেবলমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস ধরি তাহলে দেখতে পারবো প্রেম বিষয়ক গীতি কবিতা এখানে 4 জনের রয়েছে। এক তো বিহারীলাল চক্রবর্তী, তাছাড়া নবীন চন্দ্র সেন, গোবিন্দচন্দ্র দাস এবং কামিনী রায়। আমি পরবর্তী পর্বে বাকিদের আলোচনা করে দেব এই প্রেম বিষয়ক কবিতা আলোচনার সাপেক্ষেই। কিন্তু এখন আজকে যে কবিতাটি আলোচনা হবে তার নাম প্রেমের প্রতি। বিহারীলাল সম্পর্কে কয়েক কথা জেনে নেওয়া উচিত। এক্ষেত্রে বিহারীলালের যেমন পুরাতন বাংলা সাহিত্যের প্রতি টান ছিল, তেমনি পাশ্চাত্যের সাহিত্যের প্রতিও টান ছিল। সুকুমার সেন বলছেন। সুকুমার সেন আরো বলছেন যে তার কবিত্বে প্রসাধনের সজ্জা নাই, ভাবের প্রকাশ আছে। তার কাব্য সৃষ্টি স্বতঃস্ফূর্ত, অন্তরঙ্গ। রবীন্দ্রনাথের কথায় তার মধ্যে ছিল পরিপূর্ণ এক কবির আনন্দ। যদিও তার কবিতায় আবেগ সর্বস্বতার জন্য প্রৌঢ় কাব্যরসিকদের হয়তো অনেকের কাছেই তা সাধু বলে মনে হয়নি, কিন্তু যারা তার কবিতার মর্মসূত্র আবিষ্কার করতে পেরেছিলেন তারা কিন্তু যথেষ্টই উপভোগ করেছিলেন, কারণ তার কাব্য প্রতিভার মধ্যে কোনো খাদ ছিল না। আধুনিক বাংলা অন্তরঙ্গ গীতি কবিতার ভোরের পাখি কিন্তু বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীর
অন্যতম শ্রেষ্ঠ কাব্য সাধের আসন, সেই দিয়ে আমাদের সঙ্গে বা বাংলা সাহিত্যে একটা প্রবল পরিচিতি তার হলেও তিনি কিন্তু বেশ অনেক কটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তাদের মধ্যে অন্যতম একটি কাব্যগ্রন্থের নাম প্রেম প্রবাহিনী, যাকে সুকুমার সেন বলছেন কবি চিত্তের প্রথম জাগরণের ইতিহাস, যাতে কবির আত্মবিশ্লেষণ ও আত্মপ্রত্যয় লক্ষ্য করা যায়। যাই হোক, আমাদের যে আলোচ্য কবিতা সেটাও কিন্তু প্রেম প্রবাহিনী কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত, যা প্রেম প্রবাহিনী কাব্যগ্রন্থের দ্বিতীয় সর্গ প্রথম স্তবক থেকে নেওয়া, 1870 সালে প্রকাশিত, এবং কবিতার নাম প্রেমের প্রতীক। কবিতাটি পড়লেই আমরা বুঝতে পারি অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা এবং বিষয়বস্তুর তো কোনো জটিলতা নেই। তবে কবিতার প্রথমে 5টি মতো লাইনে তিনি উদ্ধৃতি ব্যবহার করেছেন। কোথা থেকে না, শেক্সপিয়ারের লেখা বিখ্যাত নাটক হ্যামলেট থেকে। হ্যামলেটের ওই যে অংশটি, অর্থাৎ যেখানে কিনা হ্যামলেটের জীবনের প্রতি প্রচন্ড হতাশা লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রায় অনেকেই জানি গল্পটা, এবং তার প্রেম জীবন এই সমস্ত কিছুকে ত্যাগ করে একটা আত্মহননের ইচ্ছা জাগছে, প্রকৃতি থেকে, পৃথিবী থেকে তিনি সরে যেতে চাইছেন, এই যে প্রবল একটা হতাশা আকুতি, সেইটা ওই প্রথম 5টি পংক্তির মধ্যে লক্ষ্য করা যায়। মজার কথা হলো এটাই যে এই যে কবিতাটা, তার সঙ্গে ওই হতাশা বা আকুতির সেই অর্থে কোনো মিলই নেই। কারণ প্রেম যে কত সুন্দর, কত গভীর, কতটাই সঙ্গ সুখ লাভে আকর্ষণীয়, সেটাই কিন্তু কবিতাতে বলা হচ্ছে। কবিতার যা মূল বিষয়বস্তু তাতে লক্ষ্য করা যায় যে কবি বলছেন, হায় রে সাধের প্রেম কত খেলা খেলো, মানুষে কোথায় তুলে কোথা নিয়ে ফেলো, প্রথমে যখন এলে সম্মুখে আমার, কেমন সুন্দর বেশ তখন তোমার, হাসি হাসি মুখখানি কথা মধুময়, গলিল মজিল মন, খুলিল হৃদয়, যত দেখি ততই দেখিতে স্বাদ চায়, যত শুনি ততই শুনিতে মন চায়। এরম ভাবে প্রেম যে কতটা সুন্দর এবং সময়ের সঙ্গে সঙ্গে তার গভীরতা কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটাই কবি গোটা কবিতা জুড়ে বোঝানোর চেষ্টা করছেন। যেমন তিনি বলছেন যে, ডুবিয়াছে যেন আমি সুধার সাগরে, আসিয়াছি রতনের লুকানো আকরে, আহা কিবা ভাগ্যোদয়, ভালো ভালো ভালো, হাসিয়া চাহিয়া দেখি চারিদিকে আলো, লতা সব নৃত্য করে, ফুল সব হাসে, সুখের লহরী মালা খেলে চারিপাশে, পাখি সব সুললিত স্বরে ধরে তান, মনের আনন্দে গায় প্রণয়ের গান। চারিদিকে যেন প্রেমের বান ডেকেছে। সর্বতোভাবে প্রেম যে কতটা সুন্দর তারই বর্ণনায় কবিতা জুড়ে রয়েছে। প্রেম ধ্যান, প্রেম জ্ঞান, প্রেম প্রাণ মন, প্রেমেরই জন্যেতে যেন রয়েছে জীবন, হেথা যাই দিয়ে যাই প্রেমের দোহাই, যাহা গাই প্রণয়ের গুণগান গাই, হৃদয়ে বিরাজ করে প্রেমের প্রতিমা, শ্রবণে সঞ্চরে সদা প্রেমের মহিমা, পূর্ণিমার মনোহর পূর্ণ সুধা করে, প্রেমেরই লাবণ্য যেন আছে আলো করে, মেঘের হৃদয় নয় বিজলির খেলা, ঝলমল প্রণয়ে হাব ভাব খেলা, সূর্য বলো চন্দ্র বলো বলো তারাগণ, এরা নয় জগতের দীপ্তির কারণ, প্রেমের প্রভায় বিশ্ব প্রকাশিত রয়, তাই তো প্রেমের প্রেমে মজেছে হৃদয়। আসলে কবিতাটি যেন সম্ভবত ওই হ্যামলেটের ওই যে একটা হতাশা, তার বিরুদ্ধে একটি মিরর ইমেজ তৈরি করার চেষ্টা করছে। জীবনে আত্মবলিদান বা এত হতাশাকে জীবনে আনার কোনো প্রয়োজনই নেই, কারণ জীবনটা প্রেমময়, সেটা সর্বতোভাবে প্রেমময়, সমস্ত দিক থেকে। কেবলমাত্র এক মানুষ মানুষের প্রেম নয়, সব দিকে যেন প্রেম ছড়িয়ে রয়েছে। সেই বিষয়টাই যেন কবি বোঝানোর চেষ্টা করেছেন। ভাষা অত্যন্ত সহজ, প্রেম বিষয়ক কবিতা নিখাদ, কিন্তু আমরা কবিতাটি কেন পড়ছি তার কারণ হলো কবিতার মধ্যে গীতিকাব্যের লক্ষণ প্রবল ভাবে লক্ষ্য করা যায়। কবি নিজের আত্ম অনুভূতিকে
ভীষণ সুন্দরভাবে প্রকাশ করছেন। আমরা যে কটি বৈশিষ্ট্য এর আগে জানলাম, প্রত্যেকটির সঙ্গে আমরা কিন্তু এই কবিতায় মিল পাচ্ছি। শুধু তাই নয়, এতদিন অবধি যে ধর্ম বিষয়ক, গোষ্ঠী বিষয়ক, প্রেমের বিষয় মানে জয়গান করা হতো কৃষ্ণ রাধা, এখানে সেরম নেই। এখানে কেবল মানুষের কথা বলা হচ্ছে, মানুষের জয়গান করা হচ্ছে। যে ছন্দ ব্যবহার করা হচ্ছে তা সুললিত ছন্দ, যা আমাদের কানে সুন্দরভাবে একটা ধ্বনি সাম্যের সৃষ্টি করছে। যে ভাষা তিনি ব্যবহার করছেন সাধারণ মানুষের ভাষা, যেহেতু গদ্য ভাষা এসে গিয়েছে, যে কারণে এই কবিতার মধ্যে কোনো রকম সাধু ভাষা আমরা দেখতে পাচ্ছি না। মানুষের সঙ্গে মানে যে শ্রোতা এবং বা পাঠক এবং কবি, তার মধ্যে একটা সরাসরি সম্পর্ক ঘটছে, যে কারণে এটি প্রেমমূলক গীতি কবিতা হিসেবে ভীষণভাবে প্রসিদ্ধ। বিহারীলাল এই বিষয়ে রাজাধিরাজ ছিলেন বলা যেতেই পারে। সেই কারণে সেই সময়ে বসে এরকম একটা আধুনিক কবিতা তিনি লিখতে পেরেছিলেন। আশা করি আজকে এই ছোট্ট পর্বে আমি বিহারীলালের একক একটি কবিতা নিয়ে আলোচনা করতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণে যাতে পরবর্তী গীতিকাব্যের আলোচনাগুলিও আপনার সামনে আমি তুলে ধরতে পারি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।